কালকে আমি বলেছিলাম যে ফিজিক্সওয়ালা বা খান সাহেবের ভিডিও, মানে যেগুলো ভারতে কম্পিটিটিভ এক্সামের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স শেখানো হয়, আমি কাউকে না করছি না সেগুলো না দেখতে। কারণ অবভিয়াসলি ফিজিক্সওয়ালার ভিডিওগুলো অনলি গুড ফর কম্পিটিটিভ এক্সাম। আমার বক্তব্য ছিল এটাই যে ওইভাবে ফিজিক্স ম্যাথ শিখলে আজকে এআই যুগে যেভাবে শেখা দরকার, হুইচ ইজ নট ফর কম্পিটিটিভ এক্সাম, অ্যান্ড আই উইল কাম ব্যাক টু দ্যাট ওয়াই আই সেড হোয়াট আই সেড, মুশকিল আছে। তো ওটা বলার পর ইউটিউব এবং ফেসবুকে যেটা হলো, এটা বুঝলাম যারা কোচিং সেন্টারের সাথে জড়িত, এর মধ্যে কেউ হয়তো ফিজিক্সওয়ালার সেলসের লোকও হতে পারে। তো সবাই তো আমার এগেনস্ট উল্টো পাল্টা লেখা শুরু করলো, বাট প্রোফাইল খুললে বুঝতে পারলাম যে দের ইজ এ ডিপ কানেকশন বিটুইন দেম অ্যান্ড দ্য কোচিং সেন্টার। ভয় পাচ্ছে লোকজন এসব কথাবার্তা যখন আমি বলছি, যেহেতু তাদের কোচিংয়ের সাথে তাদের ভবিষ্যৎ জড়িত। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি একটা জিনিস বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সামের জন্য কেউ যদি ফিজিক্স ম্যাথ শিখতে চায় তাহলে ফিজিক্সওয়ালা ঠিক আছে, বাট কেউ যদি আজকে এআইয়ের যুগে ফিজিক্স ম্যাথ শিখতে চায় তাকে ওইভাবে শিখলে হবে না। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট অ্যান্ড পিপল প্রবলি ডিড নট রিয়ালাইজ হোয়াট আই সেড। অবভিয়াসলি সেটা আমি এক্সপেক্টও করি না, কারণ সেটা বুঝতে গেলে এআই বুঝতে হবে, কেন এআই যুগে ম্যাথ এবং ফিজিক্স অন্যভাবে শিখতে হবে সেটা বুঝতে হবে। সেটা না বুঝে যেটা হলো ওকে এ হচ্ছে বিজেপির দালাল, কারণ কি ফিজিক্সওয়ালা এবং খান স্যার যেহেতু নিটের এগেনস্টে বলছে, এনটিএর এগেনস্টে বলছে। আরে বাবা, এনটিএর এগেনস্টে আমি লাস্ট 3 বছর ধরে বলে চলেছি যে এরা টেস্ট এক্সাম কখনোই ঠিকঠাক করে কন্ডাক্ট করতে পারবে না, তার কারণ এদের স্ট্রাকচারাল সিস্টেম, ভারতের সংবিধান, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, অনেক প্রবলেম আছে। শুধু বিজেপিকে দোষ দিলে তো হবে না রে বাবা, ডেমোক্রেটিক ইস্যুস। হ্যাঁ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, লোকজন কেউ ডেপতে যেতে চায় না, তো যাকে সেটা অন্য ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বলেছিলাম সেটা পিওরলি একটা একাডেমিক জিনিস, যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু যা হয়, আর কিছু অন্ধ বিজেপি বিরোধী বাঙালি আছে তাদের মধ্যে, এবং তারপর এখন তাদের অনেকে কোচিং সেন্টার আছে, যাকে তারা হুয়া করে বলতে নেমে গেল। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা, আমি যেটা বলতে চেয়েছি বা এখনও বলছি, সেটা এখনও বলছি, লোকজন বুঝতে পারেনি। সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল থেকে শেখা, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ফার্স্ট প্রিন্সিপাল থেকে অ্যান্ড দ্যাট ইজ এগেন, আমি বারবার করে বলেছি, সেটা অনেক ডিফিকাল্ট ব্যাপার। এটা যারা ফিজিক্সে পিএইচডি করছে বা ম্যাথস অনেক ডিপলি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সায়েন্সে লাগায়, তারা হয়তো আমার কথাটা এখন বুঝতে পারছে। বাকি যারা কোচিং সেন্টার চালায় বা কোচিং সেন্টারে সেলস করছে, যারা এই গালাগাল দিচ্ছে, এটা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। ওকে, ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার। ব্যাপারটা আমি এর আগেও বলেছি যে ইলন মাস্ক কিংবা আমি বরং অ্যামাজনের জেফ বেজোসের একটা ইন্টারভিউ সবাইকে দেখতে বলবো। তো জেফ বেজোসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার ফিজিক্স পড়ে কী লাভ হলো, আপনি তো আলটিমেটলি সেই ই কমার্সের বিজনেস করছেন। ই কমার্সের বিজনেসটা কি? ই কমার্সের বিজনেসটা হচ্ছে আপনি ওই বস্তা প্যাক করছেন, মানে যে জিনিস ডেলিভারি করতে হবে প্যাক করছেন, প্যাক করে একটা লোকের বাড়িতে ডেলিভারি করছেন। জেফ বেজোস একটা খুব ভালো উত্তর দিয়েছিলেন, এবং দেখুন এই ইন্টারভিউগুলো মানুষকে দেখতে হবে শেখার জন্য। বললাম দেখুন, উনি যখন মানে এই অ্যামাজন তৈরি করছিলেন, ইভেন অ্যামাজন তখন একটু ম্যাচিওর হয়েছে, বোধহয় 4th বা 5th ইয়ারে পড়েছে, ডেলিভারিতে প্রচুর সমস্যা হচ্ছিল। কারণ অ্যামাজনকে লোকে পছন্দ করে এই জন্য যে অ্যামাজনের ডেলিভারি প্রচণ্ড স্মুথ। কিন্তু এই স্মুথ ডেলিভারির পেছনে যে কত যে প্যাটেন্ট আছে, কত যে টেকনোলজি আছে, আমাদের কারোরই জানা নেই। মানে জানায় যে একটু প্যাটেন্ট সার্চ করলে বোঝা যায় কী পরিমাণ বিপুল ওরা টেকনোলজি লাগিয়েছে যাতে অ্যামাজনে এই ডেলিভারিটা স্মুথ হয়। তো জেফ বেজোসের কাজ ছিল কি, যে যেহেতু যারা ঠিকঠাক সময় ডেলিভারি পায়নি, যার জন্যে অসন্তুষ্ট, তাদের প্রতিটা কমপ্লেন খুঁটিয়ে দেখতেন। খুঁটিয়ে দেখে কী হতো, উনি বার করার চেষ্টা করতেন যে ডেলিভারি ফেলিওরটা কেন হলো। আপনি বলছেন যে এর সাথে ফিজিক্সের কী সম্পর্ক আছে? 100% আছে। এখানেই ফিজিক্স যারা ফার্স্ট প্রিন্সিপালে শিখেছে ভার্সেস যারা এক্সাম শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য নিউটনস ল শিখেছে, তার মধ্যে বিপুল পার্থক্য হয়ে যায়। কারণটা কি? ধরুন এই যে একটা পার্সেল ডেলিভারি, যেটা কিনা ওয়্যারহাউস থেকে আপনার বাড়িতে আসছে, কত জায়গায় ভুল হতে পারে। পার্সেলিং করতে, প্যাকেজিং করতে ভুল হতে পারে, নামটা উল্টে দিতে পারে, রাইট? তারপর যে শেলফ থেকে বার করেছে, শেলফ থেকে বার করে উল্টো অ্যাড্রেসে যেতে পারে, যাকে অ্যাড্রেসটা নাই ঠিক করলো। এবার যে অ্যাড্রেসে কি ওদের আবার স্পোক অ্যান্ড হাব মডেল আছে, আর একটা যেটা ওয়্যারহাউস বা একটা জায়গা থেকে ডিস্ট্রিবিউশন হবে, সেখানে গিয়ে গণ্ডগোল হতে পারে রিসাপ্লিংয়ের সময়। সেখান থেকে গিয়ে বাড়িতে যাওয়ার সময় কেউ অ্যাড্রেস ভুল করে রেখে যেতে পারে,
কেউ বদমাইশি করে না দিয়ে বলে দিল ডেলিভারি করে দিয়েছি, ডেলিভারি বয় ভুল করতে পারে, রাইট? হাজার রকমের প্রবলেম হতে পারে। আমি তো যেগুলো বলছি সেগুলো খুব কমন সেন্স প্রবলেম, কিন্তু এর সাথে ফিজিক্সের সম্পর্ক কোথায়? সম্পর্কটা এখানেই যে উনি পুরোটাকে একটা ফিজিক্সের টার্মে ভাবতেন, যে একটা পুরো ট্রান্সমিশন সিস্টেম একটার পর একটা যাচ্ছে, ডেলিভারি হচ্ছে, কোনো একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে, তার এতগুলো পাথ অফ ফেলিওর আছে, রাইট? যেগুলো আমরা সমস্ত স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে করে থাকি। এই যে ভিজুয়ালাইজেশন পুরো ব্যাপারটা, এবং উনি দেখতেন যে প্রতিটা স্টেপে কী করে মাইক্রো কারেকশন করা যায়, অ্যান্ড দ্যাটস হাউ হি মেড দ্য অ্যামাজন, যে দ্য পিপল স্টার্টেড লাভিং অ্যামাজন সো মাচ। এবং ইলন মাস্কের ক্ষেত্রেও আমরা জীবনে একই জিনিস দেখবো, যে ইলন মাস্ক যখন স্পেস এক্সের রকেট ছুটছেন, বলে আরে রকেট এত সস্তায় করা যায় নাকি? সো ইলন মাস্ক কন্টিনিউয়াসলি তার ইঞ্জিনিয়ারদের সাথে বসে তাদেরকে চ্যালেঞ্জ করছেন, আচ্ছা এই মেটেরিয়ালটা ইউজ করছে, মেটেরিয়ালটা ইউজ করছো কেন? তো কেমিস্ট্রি প্রবলেম, হ্যাঁ এটা তো সবাই রকেটে এই মেটেরিয়ালটা ইউজ করে, এটা করলে বেটার হয়। কেন তো আমি একটা সস্তা মেটেরিয়াল ইউজ করলে কী ক্ষতি হবে আমাকে বলো। হি আস্কস দোজ হার্ড কোয়েশ্চেন্স, রাইট? যে এটা ছাড়া এটা নয় কেন? সো বেসিক্যালি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি সায়েন্টিস্ট or chemist or mathematician, only way you survive the new world order is that when you start asking questions. ওকে, এখন প্রশ্ন হচ্ছে কি, কম্পিটিটিভ এক্সামে তো সেই কিউরিওসিটি প্রশ্ন থাকে না, কতগুলো প্রশ্ন দেবে সেগুলো সলভ করে উদ্ধার করতে হবে, তাই সেই রকম প্রিপারেশন নিতে আমি কাউকে না করছি না। যারা অবভিয়াসলি কম্পিটিটিভ এক্সামের জন্য যাবে, নিটের জন্য যাবে, তারা ফিজিক্স চালাতে পড়ুক না, ক্ষতি কী আছে? নোবডি ইজ সেইং নো। সমস্যাটা কোথায় হবে জানেন? সমস্যাটা হচ্ছে যে আমি যদি লাস্ট 40 বছরের চাকরির ইতিহাসটা দেখি, ধরুন আমাদের সময় কী হতো, আপনি একটা ফিজিক্সে বা ম্যাথামেটিক্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে কিছু একটা পাস করলেন, করে একটা স্ট্যান্ডার্ড চাকরি করলেন, অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম খুব কম ছিল। আপনি ফিজিক্সে করলেন, ফিজিক্সে একটা পিএইচডি করলেন, করে প্রফেসর হলেন, ম্যাথামেটিক্সেও তাই, ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করলো, লোকে গেলো চাকরি করলো, কী চাকরি করলো, কী করবে, কী কেরিয়ার হবে, কী পড়বে, সব কিছুরই ডিগ্রিজ অফ ফ্রিডম খুব কম ছিল, অর্থাৎ একটা সার্টেনিটি ছিল। যদি লাস্ট 20 বছরে আমরা লক্ষ্য করি সফটওয়্যার ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, আমি এখনও এআইয়ের যুগে ঢুকিনি, প্রি এআই যুগে, সেখানে আমরা দেখছি কি যে প্রতি 2-3 বছর অন্তর অন্তর সফটওয়্যারে এমন ইনোভেশন আসছে যে একটা ছেলে যে সফটওয়্যার শিখেছে সেটা 3-4 বছর বাদে অবসলেট হয়ে যাচ্ছে, পুরো জিনিসটাই বদলে যাচ্ছে, তাকে আবার নতুন করে শিখতে হচ্ছে, তাকে আবার নতুন একটা পথ ধরতে হচ্ছে। এরকম হয়েছে যে অনেক সফটওয়্যার টেকনোলজি অবসলেট হয়ে গেছে, অনেকগুলো বেশি দামি হয়ে গেছে, তো যারা ভালো তারা সেই ক্যারিয়ারটাকে সেই দিকে সাবমিটও করছে, সেভাবে ঘুরছে। এবার ধরুন এআই আসার ফলে সেই অ্যাক্সেলারেশনটা 10 গুণ হয়ে গেছে। এবার কোন জব টিকবে, টিকলে কীভাবে টিকবে, তাকে কী কী সেই জন্য শিখতে হবে, তার স্কিল শিখতে হবে, এটা তো একটা পুরো আনসার্টিনিটি, নুয়ান্সেসের মধ্যে আমরা চলে গেছি। এবার এই নুয়ান্সেসের বাজারে যে জিনিসটা সার্ভাইভ করে সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল থিঙ্কিং, এটা নয় এটা, এটা নয় এটা, কেন আমি এটা করবো না, বিকজ নোবডি উইল বি এবল টু গাইড ইউ এক্সেপ্ট ইউর সেলফ, রাইট? একটা বাচ্চাকে তো সেই নিজেকে ভালো করে গাইড করতে পারবে তার প্রেফারেন্স অনুযায়ী, সে যেখানে যে দাঁড়িয়ে আছে সে যে অপরচুনিটি পাচ্ছে তার জন্য। একটা জিনিস তো অস্বীকার করে লাভ নেই, যে আপনি যদি লাস্ট 40 বছরে দেখেন, যেখানে একটা ছেলে এখানে বিএসসি এমএসসি বিটেক যাই হোক পাস করে একটা সরকারি জব করতো না বেসরকারি জব করতো, সব কিছুর মধ্যে একটা সার্টেনিটি ছিল যে কী জব করতে হবে, কী পড়তে হবে, কী ডিগ্রি পেতে হবে। If you look at it, everything was certain. Now you are definitely moving towards a very uncertain future, an uncertain territory. Uncertain এবং এই uncharted territory-তে there is only one way you survive, but your children will survive. যারা হান্টার এবং যারা এই আনসার্টেনিটিটা বুঝতে পারবে, আনসার্টেনিটিটা কারা বুঝতে পারে, যারা এই আনসার্টেনিটিটাকে ছোটোবেলা থেকে এক্সপিরিয়েন্স করেছে। যার জন্যে আমি বারবার করে বলেছি যে শিক্ষকদের কাছে গিয়ে না শিখতে, শিক্ষকদের কাছে গিয়ে না শিখলে একটা ছেলে ডেফিনেটলি কম শিখবে, যতটা একটা শিক্ষক শেখাতে পারতো তার থেকে কম শিখবে। বাট আই স্টিল সেটস বেটার। তার কারণটা হচ্ছে কি, এই যে শিক্ষকদের কাছে যে সে যাচ্ছে না, তার জন্য যে শিখছে, সে শেখার জন্য যে সে ডিফিকাল্টিটা ফেস করছে না, এই যে সে ডিফিকাল্টি যে কঠিন হচ্ছে ব্যাপারটা তার শেখাটা, তার জন্য সে কম শিখুক, কিন্তু যে ডিফিকাল্টিটা ফেস করছে এবং সে নিয়ে নিয়ে সলভ করার চেষ্টা করছে, আর তাকে ওই গাইডেন্সটা দিতে হবে যে সে কী করে ডিফিকাল্টিগুলোকে বিভিন্নভাবে সলভ করতে পারে। তার জন্য তো এখন প্রচুর ইউটিউব ভিডিও, এআই গাইডেন্স সবই আছে। ওই রকম নয় কি সে এআই দিয়ে পুরো সাবমিট করে দিচ্ছে, একটা মা লিখলো আমার ছেলে সব এআই দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, এটা কি ঠিক না? অ্যাবসলিউটলি ঠিক নয়। ওভাবে যে করবে সে পুরো ডুবে যাবে। ওকে, তো চ্যালেঞ্জ এইখানটাতেই আসছে, সেটা হচ্ছে এই যে বেসিক্যালি এই নুয়ান্সেসগুলো বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে, দেখবেন আমার প্রোফাইলে যারা ট্রোল করছে ম্যাক্সিমাম এইসব আগে ছিল, আগে বাইজুর লোকজন ট্রোল করতো, তো বাইজুর তো মালিক এখন জেলে যাওয়ার উপক্রম।
তো তাদের সেলসের লোকজন সব চাকরি হারিয়েছে। বাকি সব যেসব কোচিং সেন্টার আছে, সে ফিজিক্সওয়ালাই হোক আর আকাশী হোক আর যাই হোক না কেন, ম্যাটার অফ 1 ইয়ার আর 5 ইয়ার সবই ডুববে। বিকজ আর যেভাবে এখন একটা এআই সিস্টেম একটা বাচ্চাকে ইভেন অ্যাডভান্স যেই জন্য প্রিপারেশন দিতে পারে, ইন অল পসিবিলিটি, সেম থিং উইথ দ্য নিড, এটা অলরেডি আমি দেখতে পাচ্ছি। হয়তো এখন কিছু ইন্টেলিজেন্ট ছেলে পেলে সেটা করবে প্রথম বছর, আমি আগেও করেছি এটা নিয়ে ভিডিও, দ্বিতীয় বছর একটু বেশি ছেলে করবে, সময় লাগবে, বাট উইদিন 5-6 ইয়ার্স কনসেনসাস বিল্ড হয়েই যাবে যে ঠিক আছে একটা এআই সিস্টেমের কাছে যাওয়াটা মাস্টারমশাইয়ের কাছে যাওয়ার থেকে অনেক বেশি প্রফিটেবল হচ্ছে। তো তখন খুব অল্প লোকজন নিয়ে মাস্টারমশাই বা কোচিং সেন্টার ডিপেন্ডেন্ট হবে, এটা আমি লিখে দিতে পারি। দিস ইজ হাউ ইট শুড কাম। কারণ আমরা ইউএসএতে যেটা দেখছি, ইউএসএতে যেসব কোচিং সেন্টার এবং টিউটোরিয়ালগুলো ছিল অলরেডি 2 বছর আগেই সেগুলো ডেস্ট্রয়েড হয়ে গেছে। যেগুলো খুব স্পেসিফিক কিছু ছিল সেগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে গেছে। ইভেন টিউটোরিয়াল বিজনেস ইউএসএতে পুরো ডান, অস্ট্রেলিয়া ইংল্যান্ডেও নিয়ারলি ডান। তো যে কোনো উন্নত দেশে অলরেডি টিউশনি সেন্টার যেটুকু ছিল প্রত্যেকটা এআইয়ের জন্য নষ্ট হয়ে গেছে। ভারতে টিকে আছে কারণ ভারতে এআই অ্যাডপশন অবভিয়াসলি অনেক কম, রিলেটিভলি কম। তো আস্তে আস্তে সেটাও যাবে। কিন্তু তার থেকে আর একটা মারাত্মক ব্যাপার যেটা ওটা চলেছে, যে লোকে প্রশ্ন করতে শুরু করেছে যে নিট দিয়ে ডাক্তারি হয়ে কী হয়তো 30-40 হাজার টাকা কনসালট্যান্ট ডাক্তার, তাকে পিজি হতে হবে, রাইট? এবার আইআইটি থেকেও ফ্রেশারদের প্লেসমেন্ট আগে তো সব আইটিতে হতো, আইটি প্লেসমেন্ট তো প্রচণ্ড রকম কমে গেছে। আইটি প্লেসমেন্ট, ফ্রেশার প্লেসমেন্ট কমে যাওয়ার জন্য ইভেন আইআইটিগুলো থেকে বা অন্য জায়গাগুলো থেকেও তো যথেষ্ট প্লেসমেন্ট আগের থেকে অনেক খারাপ অবস্থা। আগে তো একটা আইআইটিতে ঢুকলে বা এনআইটিতে ঢুকলে একটা জব সিকিউরিটি ছিল, এখন সেটাও নেই। তো আমি যেটা মনে করি, আমি আজকে যেটা বলছি সেটা আজকে যে লোকে বুঝতে পারবে তা না, না বুঝতে পেরে যারা ভাবছে যে তাদের স্বার্থে তাদের পেটে আঘাত লাগছে তারা ট্রোল করবে আমার এই ভিডিওতে, আই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ প্রত্যেকেই তাদের জীবিকা নিয়ে ভীত হয়। বাট ইভেনচুয়ালি ভবিষ্যৎকে কেউ আটকাতে পারে না।